নির্বাচন আরম্ভ না হতেই বাংলাদেশের স্প্রিং মিল মালিক সমিতি স্প্রিং মিল বন্ধ ঘোষণা দিয়ে দিয়েছে যে 1 তারিখ থেকে তারা স্প্রিং মিল বন্ধ করে দিবে। দেশের আরো কয়েকটি গার্মেন্টস কারখানাও বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা যদি আপনার কিছু। আসলে দেখেন, 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, উনি বলেছেন দেশকে সিঙ্গাপুর বানাবে, দেশকে আমেরিকা বানাবে। আমরা তাকে বিশ্বাস করেছি, কারণ সে একজন নোবেল প্রাপ্ত, তার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আছে। এই ভরসা করি ডক্টর ইউনূস সাহেবকে 5ই আগস্টের পরে জনগণ জায়গা দিয়েছিল সিঙ্গাপুর এবং আমেরিকার আশায়। উন্নত দেশ হবে বাংলাদেশ। কিন্তু আমরা দেখেছি উনি সিঙ্গাপুর থেকে ভালো একজন আহ, ব্যবসায়িককে নিয়ে এসেছিলেন। ওনার নামটা আমি ভুলে গেলাম, কি যে কি জানি নামটা, তাকে নিয়েছেন, যে সে বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করে। তার জন্যই তাকে আনা হয়েছে, বিভিন্ন দেশ থেকে সে কাজ নিয়ে আসবে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন দেখতেছি ফেস্টুন লাগাইতেছে ফেসবুকে, যে যে বিদেশ থেকে কাজ নিয়ে আসতে পারবে তাকে প্রণোদনা দেওয়া হবে। তাহলে আপনার নোবেল দিয়ে কি হলো? আপনার যদি ফেসবুকে অ্যাড দিয়ে, আপনার যদি মিডিয়ার সামনে যে বিদেশ থেকে যে কাজ আনবে তাকে প্রণোদনা দিতে হবে, এটাও মানে ওই গ্রামীণ ব্যাংকের সুদের মতন একটা আপনি ডিক্লার দিতেছেন। এদেশে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এদেশে স্প্রিং সুতার মিল বন্ধ হয়ে যাচ্ছে, এদেশের শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে, লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করেছেন? আপনি যে সিঙ্গাপুর নিয়ে আশা দিয়েছেন বাঙালিকে, আপনি আমেরিকার আশা দিয়েছেন, তা কি ভুংবাং 570? আপনার ওই নোবেল দিয়ে আপনি দুই দুই পানি খান। আপনি জনগণের অধিকার বুঝিয়ে দেন। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে শেখ হাসিনা 2000 কোটি টাকা ঋণ রেখে গেছে, পদ্মা সেতু করে গেছে, এই ফ্লাইওভার করে গেছে, মেট্রো রেল করে গেছে, কাজের ক্ষেত্রে সে 2000 কোটি টাকা ঋণ করে গেছে। আমাদের মাথায় আছে বুঝলাম, কিন্তু আমরা দেখেছি এখন 23,000 কোটি টাকা ঋণ। এই 18 মাসে এই 3000 কোটি টাকা কোথায় গেল? তার ভিতরে ডক্টর ইউনূস সাহেব 1000 কোটি টাকা আবার নতুন ছাপিয়েছেন। এখন পর্যন্ত আমি নতুন একটা টাকা হাতে পাইনি। তা এই টাকা হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? এই টাকা দিয়ে কি সমন্বয় একটা নির্বাচন করে, না বিদেশে পাচার হয়েছে? এই হিসাব তাকে দিতে হবে। আমি বলেছিলাম সমন্বয়কদের এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে তাদের আয় ব্যয়ের হিসাব চেয়েছিলাম। আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন দিতে পারে নাই? কারণ তারা দুর্নীতি করেছে। হিসাব দিতে গেলেই সেই দুর্নীতি তারা মিলাতে পারবে না, এত টাকা দুর্নীতি করেছে, তার জন্যই তারা হিসাব দিচ্ছে না। আপনারা দেখেন 2জন উপদেষ্টা তারা পদত্যাগ করেছে, কিন্তু তারা সরকারি বাসভবন এখনো ছাড়ে নাই কেন? এখনো ওই পুলিশের হারানো অস্ত্রগুলা এখনো উদ্ধার হয়নি। আপনার এখন যে নির্বাচন আম, শুরু করছে, আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে শেরপুরে বেশ কয়েকজন লোক আহত হয়েছে, এমনকি একজন নিহত আমরা প্রমাণ পেয়েছি। তাহলে আপনার আহ, সামনের নির্বাচনটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে, বা যে চলমান পরিস্থিতি এর উপরে নির্বাচনের ভবিষ্যৎটা যদি আপনারা জানেন 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না করতে পারে তাহলে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী ট্যাকেল দিতে পারবে না। এ কথাটা কিন্তু আমি 5ই আগস্টের পরে থেকেই বলে আসছি। তা এখন পর্যন্ত আপনারা জানেন অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, ছিনতাই হচ্ছে এই অবৈধ অস্ত্র দিয়ে। কিছুদিন আগে আমরা দেখেছি শেরপুরে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আমরা দেখেছি আপনার এই হরজতপুরে একজন বিএনপি নেতা নিহত হয়েছে। আমরা দেখেছি কাউরান বাজারে বিএনপি নেতা মুসাব্বিরকে গুলি করা হয়েছে। তাই সন্ত্রাসীদের হাতে এই অস্ত্র থাকাকালীন এই নির্বাচনে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে না। এই অস্ত্র যতক্ষণে উদ্ধার না হবে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ জনগণ
কোন ভরসায় ভোট দিতে যাবে? পুলিশের একটা গুলি করতে হলে তাদের হিসাব দিতে হবে, কিন্তু কিন্তু সন্ত্রাসীদের গুলি করতে গেলে তো হিসাব দিতে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে এই অস্ত্র পুকুরে নালায় আছে, বা এই অস্ত্রের প্রভাব নির্বাচনে পড়বে না। উনি কি করে নিশ্চিত হলেন? তাহলে কি এই যারা অস্ত্র লুট করেছে তাদের সাথে কি স্বরাষ্ট্র উপদেষ্টার যোগাযোগ আছে? উনি বলার পরেও এতগুলো খুন হয়েছে, এতগুলো হত্যাযজ্ঞ হয়েছে, তাহলে উনি এখনো নিশ্চিত বলে নির্বাচন সুষ্ঠু হবে। কি করে নির্বাচন সুষ্ঠু হবে? এই অস্ত্র উদ্ধার না করলে আমরা কেউ নিরাপদ না, কোনো সাংবাদিক নিরাপদ না, পুলিশ নিরাপদ না, জনগণ নিরাপদ না, প্রার্থীরা নিরাপদ না, বাংলাদেশও নিরাপদ না। বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে আইনের শাসন থাকতে হবে, এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে আমাদের জনগণ কেউ ভোট দিতে যাবে না, কারণ যারা সন্ত্রাস তারা গুলি চালাতে তাদের বুক কাঁপবে না। যখন আমার জনগণ একটা ভোটে হামলা হবে তখন ছোটাছুটি করবে, সন্ত্রাসী কিন্তু কাউকে দেখে গুলি করবে না, তখন সাথে সাথে বাইরে আমার আহত নিহত হবে। আপনার মতামতটা জানতে চাই যে এখন সামনে যে নির্বাচনটা, এই নির্বাচন কি আসলে জনগণ যদি ভোট দিতে যায় সেখানে কি জনগণ কোনো হতাহত বা আহ, সংখ্যার হইতে পারে, তাদের উপরে কোনো হামলা হইতে পারে, এরকম কোনো আশঙ্কা করা যাচ্ছে? অবশ্যই আশঙ্কা আছে, কারণ নির্বাচনটা হচ্ছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা দেখতেছি যে এত গ্যাঞ্জাম, এখানে মার্ডার হচ্ছে, ওখানে আহত হচ্ছে। তাহলে নির্বাচনের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকবে, কারণ সবাই চাবে ক্ষমতায় যাইতে, সবারই ক্ষমতার লোভ, কিন্তু তারা তখন জনগণের দিকে চাবে না। যে যেখান থেকে পারবে তাকেই ঘায়েল করার চেষ্টা করবে। তখন এর ভুক্তভোগী হবে আমাদের সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা। তা কোন ভরসায় ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে? এটা আপনারা বলছেন নির্বাচনের আগেই যদি সারা বাংলাদেশে এত দুর্ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের দিন কি হতে পারে? তাহলে জনগণের কি ভরসা? আমার কি ভরসা? একজন সাংবাদিক, সে নিরস্ত্র, সে যখন একটা ফুটেজ নিতে যাবে তখন কিন্তু একজনের ভালো লাগবে না যে আমার ছবিটা উঠে যেতে পারে, তখন কিন্তু ওই সাংবাদিকের উপরেও হামলা হবে। তাহলে সাংবাদিকরাও নিরাপদ না, গণমাধ্যম কর্মীরাও নিরাপদ না। তা আমি মনে করি এই নির্বাচনে অবশ্যই গ্যাঞ্জাম ফ্যাসাদ হবে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই দায়ভার কে নেবে?